কমছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল, মে থেকে জনপ্রতি বরাদ্দ নামতে পারে $6। খুলনায় চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে রোগীরা, বাধ্য হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকে। শত কোটি টাকা খরচ করেও বিশুদ্ধ পানির সংকট মেটাতে পারছে না রাজশাহী ওয়াসা। সরবরাহ করা পানির মান নিয়ে অভিযোগ। অভয়াশ্রম থেকে প্রাকৃতিক বন, সবখানেই ঝুঁকিতে বন্যপ্রাণী, অবাধ পর্যটনে বাড়ছে সমস্যা। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। স্কোয়াডের শামীম পাটোয়ারি, মিরপুরে ম্যাচ শুরু বেলা 12টায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের, সঙ্গে আছি সঞ্চার মজুমদার এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক সহায়তা কমতে থাকলে মে থেকে রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ $6 নেমে আসতে পারে। এ বিষয়ে সরকারকে চিঠি দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। বিশ্লেষকদের শঙ্কা, রেশন কমলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। কমছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল, ঘাটতি মেটাতে এবার বাধ্য হয়ে খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা WFP। চলতি মাস থেকে জনপ্রতি বরাদ্দ $12 থেকে কমিয়ে $10 করা হয়েছে। আগামীতে আরও কমবে বলেও জানানো হয়েছে সরকারকে। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশ। অ্যালার্মিং জিনিস হলো যে WFP আমাকে লিখিতভাবে চিঠিতে জানিয়েছে যে বর্তমান অবস্থা যদি চলতে থাকে 2 মাস পর আরও $2 কমবে, এবং এই ধারা অব্যাহত থাকলে মে মাসে গিয়ে সেটা অর্ধেকে নেমে আসতে পারে। প্রয়োজন অনুযায়ী খাদ্য কম পড়ে, সংকট পড়ে, তাহলে তারা অতিরিক্ত খাদ্য কিভাবে সংগ্রহ করবে সেটির একটি ব্যাপার থাকতে পারে, এবং সেক্ষেত্রে তারা মরিয়া হয়ে উঠতে পারে। রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় 7 মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদর দপ্তরে বসছে জিআরপির বৈঠক। এতে তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে। সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যে আন্তর্জাতিক সংস্থাগুলি কাজ করছেন, এখানে তাদের ওভারহেড এক্সপেন্সেস একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেটাকে যতটা লোকালাইজ করা যায়, স্থানীয় পর্যায়ে এমপ্লয়মেন্ট বাড়ালে খরচটা কমবে, অথবা সেই সেভিংসটা আমরা কিন্তু রোহিঙ্গাদের খাবার দাবার, সেখানে আমরা সেই ফান্ডটা ব্যবহার করতে পারবো, সেই অর্থ বরাদ্দটা ব্যবহার করতে পারবো। প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার জন্য দাতাদের প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করার উপর জোর দেবে বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিতে সাহায্য করার জন্য G20 সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দিল্লিতে বৃহস্পতিবার G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এক অধিবেশনে এই আহ্বান জানান তিনি। বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান সমগ্র অঞ্চল জুড়ে বিপর্যয় সহ বিশাল নিরাপত্তা সমস্যা তৈরি করছে। তারা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর কাছে উগ্রবাদের প্রশিক্ষণ নিচ্ছে। এ সময় সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। রোহিঙ্গা ইস্যুতে 17টি দেশ, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে বৈঠক করেছে সরকার। বৈঠকে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের পুনর্বাসনে 2টি প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সচিব জানান, ভাষাঞ্চরে 1 লাখ ধারণ ক্ষমতার আবাসন তৈরি করা হলেও সেখানে এখনো পর্যন্ত 30,000 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে স্থানান্তর করা হয়েছে। আরও 70,000 রোহিঙ্গা স্থানান্তরে যে পরিবহন ব্যয় হবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চেয়েছে সরকার। এছাড়াও ভাষাঞ্চরের স্থলভাগের 3 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ ব্যবহার করা হয়েছে। বাকি জায়গাতে আরও অবকাঠামো নির্মাণেও আর্থিক সহযোগিতা চেয়েছে সরকার। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত পাঠাতেও দেশগুলো সহযোগিতা চায় বাংলাদেশ। 32,000 আছে, আরো 70,000 লোক আমরা সেখানে তাদেরকে নিতে চাই।
তো এই নেয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে এটা একটি ব্যয়বহুল বিষয়, পরিবহন ব্যয় এটি যেন তারা বহন করে, এটি মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াসলি চাচ্ছেন। এই যে নতুন অবকাঠামো তৈরি হবে ভাষাঞ্চলে, সেজন্য যেন আন্তর্জাতিক সংস্থাগুলো এই অবকাঠামো তৈরিতে তারা তাদের সাপোর্ট দেয়। কাতারের স্বল্পোন্নত দেশ নিয়ে আয়োজিত ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে শনিবার দোহায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে দেশটির আমির ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় মুখপাত্র সেহেলি সাবরিন আরও জানান, দ্বিপক্ষীয় আলোচনায় জ্বালানি সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের এলডিসি উত্তরণে বৈশ্বিক সমর্থনের আহ্বান জানাবেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, এটি হবে এলডিসি শীর্ষ সম্মেলনে বাংলাদেশের শেষবারের মতো অংশগ্রহণ, কারণ 2026 সালের মধ্যে বাংলাদেশ এলডিসি উত্তরণ করবে। খুলনায় চিকিৎসকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে হাসপাতাল ছাড়ছেন অনেক রোগী। সরকারি বেসরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিপাকে পড়েছেন তারা। যদিও সিনিয়র চিকিৎসকেরা নিয়মিত রোগী দেখছেন, দাবি হাসপাতালের আবাসিক চিকিৎসকের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় অসুস্থ বাবাকে নিয়ে বসে আছেন রুবেল শেখ। কোনো সিনিয়র চিকিৎসককে না পেয়ে সেবা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তার। ভিতরে কাগজ নিয়ে গেলেই ছোট যারা তারা কোনো ওষুধ দিতে পারে না, সেইভাবে এইভাবে রয়েছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ভালোভাবে। চিকিৎসকদের কর্মবিরতিতে ক্যান্সার আক্রান্ত সহ অনেক রোগীর অপারেশন পিছিয়ে গেছে বলে অভিযোগ স্বজনদের। নানা বিড়ম্বনার কথাও বলছেন তারা। এরা নিজেরা স্ট্রাইক করছে, ওই ডাক্তাররা স্ট্রাইক করে এখন আমরা 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছে। আমার মার এখন অবস্থা তো খারাপ, আসার পরে কোনো ভালো ডাক্তার নাই, ওই যারা ইন্টার্নি করতেছে বর্তমান এই ডাক্তার 2-1 যাই ওই যা দিকে চিকিৎসাকে ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে রোগীকে জিম্মি করা না, একটা রোগীর কারণে 5টা রোগী জিম্মি হয়ে যাবে, এটা হতে পারে না। এটা কখনোই সাধারণ জনগণ হিসেবে মেনে নেওয়া যায় না। তবে সিনিয়র চিকিৎসকেরা সেবা দিচ্ছেন বলে দাবি আরএমওর। আমাদের সিনিয়ররা সকালবেলা সাধারণত তাদের রুটিন কাজগুলো করে থাকেন এবং অন্য সময়টায় আমাদের মিড লেভেলের চিকিৎসক এবং ইন্টার্নি চিকিৎসকরাই সেবা দিয়ে থাকেন। আমাদের এখনো সেই মিড লেভেল চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক তারা অ্যাভেলেবেল আছেন। জরুরি সেবা চালু আছে জানিয়ে চিকিৎসক নেতারা বলছেন, সাধারণ রোগীদের সেবা দেওয়ার দায় শুধু তাদের নয়। জরুরি চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়নি। আচ্ছা, আমি বলতেছি যে এর চেয়ে আমি যেটুকু দায়ভার নিচ্ছি তার চেয়ে তো বেশি দায়িত্ব সরকারের। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর তারা এগিয়ে আসতেছে না কেন? একটি নার্সিংহোমে ডাক্তারের উপর হামলার প্রতিবাদে মার্চের প্রথম দিন থেকে খুলনায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিদ্যুতের দাম বাড়ায় চাষিদের কষ্টের পাশাপাশি উৎপাদন কমবে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী। এদিকে দাম বাড়লেও ভারতের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম কম বলে দাবি তথ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সরকারের এই দুই মন্ত্রী। 28 ফেব্রুয়ারি সরকারের এক নির্বাহী আদেশে 1 মাসের মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়। এতে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে 5% বেড়েছে। এ নিয়ে গত 2 মাসে 3 দফায় বিদ্যুতের দাম বেড়েছে 15%-এর বেশি। এর প্রভাব সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে সচিবালয়ে কৃষিমন্ত্রী জানান, বিদ্যুতের দাম বাড়ায় চাষিদের উৎপাদন ও আয় কমে যাবে। বলেন, চাষিদের কষ্টের পাশাপাশি কৃষিতে এর প্রভাবও পড়বে। ফসলে পানি দিতে না পারলে উৎপাদন কম হবে বলেও জানান মন্ত্রী। তবে সরকারের হাতে বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো বিকল্প ছিল না বলেও জানান কৃষিমন্ত্রী। চাষিদের কষ্ট হবে, তার আয় কমে যাবে, তার যে লাভ হওয়ার কথা সেটা হবে না। উৎপাদন ওইরকম কমবে না, আপনার যে প্রশ্ন, কিন্তু চাষিরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তারা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকার বিরোধীরা এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
আমি জাপান সহ অন্য দেশের কথা বাদ দিলাম, ভারতের সাথে তো আমরা তুলনা করতে পারি, সেই তুলনায় ইউনিট প্রাইস এখনো কম। অথচ এই তথ্যগুলো বিরোধী দল মানুষের সামনে আড়াল করে। তথ্যমন্ত্রী জানান, বিশ্বের উন্নত এবং পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি কম আছে, অথচ বিএনপি শুধু বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়েই কথা বলছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমেছে। এখন 12 কেজির এলপিজি সিলিন্ডার কিনতে 1422 টাকা লাগবে। নতুন হিসাবে 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 76 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত 2রা ফেব্রুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 266 টাকা বাড়িয়ে 1498 টাকা করা হয়েছিল। তবে সরকারি কোম্পানি সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিইআরসি জানায়, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 66 টাকা 22 পয়সা, যা এতদিন 70 টাকা ছিল। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান অ্যারামকোর দাম অনুযায়ী দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিডিও কন্টেন্ট তৈরি করে টাকা ও সদস্য সংগ্রহ করছে জঙ্গিরা। হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে যেসব ভিডিও ছড়িয়ে দেয় সদস্যদের মাঝে, দেশে বিদেশের বিভিন্ন উৎস থেকে অর্থ নিয়ে এভাবেই সংগঠিত হচ্ছিল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার, জানিয়েছে র্যাব। এর মাধ্যমে বিভিন্ন জনের দানের টাকাও চলে যাচ্ছে জঙ্গিদের কাছে। তাওহীদের ঝান্ডা উত্তোলন করেছেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারেকিয়ার আমির আনিসুর রহমান। ভিডিওতে উগ্রবাদী বক্তৃতায় এভাবে উদ্যমী করছেন কর্মীদের। কৃত ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে খুলে দিয়েছেন শাহাদাতের বাজার। এসব ভিডিও কন্টেন্টের মাধ্যমে সদস্য সংগ্রহ করা হলেও মূল উদ্দেশ্য অর্থ জোগাড়। আটকের পর এমনটাই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এভাবে বিভিন্ন জনের দানের টাকা চলে যাচ্ছে জঙ্গিদের হাতে। ডোনার শাখা ক, খ, গ এরকম বেশ কিছু সদস্য তাদের রয়েছে দেশে এবং বিদেশে, যেখানে অনেকেই তাদেরকে ডোনেট করেছে কিছু ভালো উদ্যোগের জন্য, মানবিক উদ্যোগ বা কিছু পজিটিভ ক্ষেত্রের জন্য, হয়তো কখনো মসজিদ মাদ্রাসা সহায়তা করা বা কখনো কোনো মানুষকে সহায়তার নামে কিন্তু তারা বিভিন্ন সময় অর্থ সংগ্রহ করেছে। তরুণদের ঘর ছেড়ে পালিয়ে যোগদান এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের সম্পৃক্ততা ঘিরে আলোচনায় নতুন জঙ্গি সংগঠনটি। গেল জানুয়ারিতে সংগঠনটির 8 মিনিটের একটি ভিডিও হাতে আসার পর 29 জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের পাহাড়ে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তারের পর তাদের মোবাইল থেকে পাওয়া যায় 7 মিনিটের আরেকটি ভিডিও। এর মাধ্যমে শনাক্ত হয় নতুন আরো 4 জন, জানান র্যাবের মুখপাত্র। এটা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে তারা এখনো প্রচার করেনি। তাদের বক্তব্য হচ্ছে যে ভিডিওটা এখনো তৈরি সম্পন্ন হয়নি, এর মধ্যে আমাদের অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে সংস্থাটি জানায়, শনাক্ত জঙ্গিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। আমরা জানতে পারি যে তারা মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে। আমরা জানতে পারি যে তারা মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরবো আরো খবর নিয়ে, সাথেই থাকুন। এমনে দেখি দেখাই শিখি, ওরে দেখা দেখা শিখি। খুঁজি, দেখি, শিখি দেশের 1 নম্বর নেটওয়ার্কে এখনই গ্রামীণফোন। বিরতিহীন সংবাদ সকাল। মার্চ 1992 বায়তুল মোকাররমে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জনসভায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, বাংলার মাটিতে গোলাম আজম সহ 71-এর ঘাতক দালালদের বিচার হবে। 3 মার্চ 2014 মিয়ানমারের নেপিদোতে রাষ্ট্রপতি থেই সেইন ও স্টেট কাউন্সিলর অং সাং সুচির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। 3 মার্চ 2018 খুলনার জনসভায়
শেখ হাসিনা বলেন, ভোলায় গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস পাইপলাইনে করে বরিশাল ও খুলনায় দেয়া হবে। শেখ হাসিনার ঘোষণার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2020 সালের 4 সেপ্টেম্বর খুলনায় পাইপলাইনে গ্যাস পৌঁছায়। 3 মার্চ 2022 বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2041 সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কাজে বিজ্ঞানীদেরকেও সম্পৃক্ত হতে হবে। সব ক্ষেত্রেই গবেষণা হচ্ছে একমাত্র পথ। গবেষণার মধ্য দিয়েই আমরা সমাজকে গড়ে তুলতে পারি। আবার স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জানাবো আরো কিছু খবর। Tonal optimized technology আর high quality fabric, comfy mattress. শত কোটি টাকা খরচ করেও বিশুদ্ধ পানির সংকট মেটাতে পারছে না রাজশাহী ওয়াসা। নগরবাসীর অভিযোগ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানিও ব্যবহারের অনুপযোগী। শোধনাগারের চৌবাচ্চায় পলের আস্তরণ ও শ্যাওলার স্তূপ পড়েছে, তবে ওয়াসার দাবি পানির মান বেশ ভালো। রাজশাহীতে সুপেয় পানির জন্য 2011 সালে শ্যামপুরে 103 কোটি টাকা ব্যয়ে স্থাপিত হয় AHM কামারুজ্জামান পানি শোধনাগার। স্থাপনের 1 দশক হলেও এটি পূর্ণাঙ্গরূপে চালু হতে পারেনি। একটি ইউনিট চালু থাকলে অপরটি থাকছে বন্ধ। উৎসমুখে পানি না থাকায় বছরে বন্ধ থাকছে 6 মাস। চৌবাচ্চাগুলোতে পড়েছে পলির আস্তরণ, শ্যাওলার স্তূপ। গেল বছর পানির দাম 3 গুণ বাড়লেও বাড়েনি সেবার মান। এলাকাবাসী বলছে, ময়লা দুর্গন্ধযুক্ত পানি পানির অযোগ্য। নগরবাসীকে সেবাদানে ব্যর্থ ওয়াসা, দাবি স্থানীয় সংসদ সদস্যের। পানি সরবরাহ করা সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব, এবং ওয়াসা ক্ষেত্রে যেটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। পানিটা খুবই নোংরা, ওটাতে আমরা গোসল করতে পারি না, খাওয়া দাওয়া তো নাই। নোংরা বা ঘোলা ঘোলা আসতো বা লাল লাল কিছু বের হতো জলের সাথে, এরকম মনে হতো। তো ব্যবহার করতে করতে ওটা করতে হতো বাধ্যতামূলক। বিশেষজ্ঞরা বলছেন, ফিল্টারিং সিস্টেমে দুর্বলতা ও সঠিক মাত্রায় ঔষধ ব্যবহার না করে পানি সরবরাহ করলে তা মানবদেহে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। আমরা যে ক্লোরিনেশন প্রসেস ইউজ করি, সেই ক্লোরিনের লেভেলটা যদি, ডোজের পরিমাণটা যদি আমাদের কম থাকে, প্রপারলি না হয়, তখন দেখা যায় যে আমাদের ব্যাকটেরিয়া বা যেসব রোগ সৃষ্টি করে জীবাণু, প্রোটোজোয়া, অ্যালগি, এগুলা থাকে। তবে ওয়াসার দাবি, পানি পরিশোধনাগারে শ্যাওলার স্তূপ থাকলেও পানির মান ভালো। কিছু সময় পরে পরে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার আগ মুহূর্তে কিছুটা শ্যাওলার স্তূপ হয়তো হয়ে যায়। এটা পানির কোয়ালিটির ক্ষেত্রে তেমন কোনো এফেক্ট ফেলে না। রাজশাহীতে দৈনিক পানির চাহিদা 11 কোটি 32 লাখ লিটার, বিপরীতে ওয়াসা সরবরাহ করে 9 কোটি লিটার। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ওয়াসা দাবি করছে যে তাদের পানির মান ভালো, এর পক্ষে তাদের যুক্তি কি? ওয়াসার যে শোধনাগার আছে তাতে পলের আস্তরণ পড়েছে, তারা কি এই বিষয়টি একবারও চোখে পড়েনি? দেখুন, আমি এখন অবস্থান করছি রাজশাহীতে একমাত্র রাজশাহী ওয়াসার একমাত্র পানি শোধনাগার AHM কামরুজ্জামান পানি শোধনাগারের সামনে অবস্থান করছি, এবং নিউজে যে শোধনাগারটি দেখানো হচ্ছিল ঠিক এই শোধনাগারটি সেটি। এবং এখানে দেখা গেছে, এখানে যে চৌবাচ্চাগুলো রয়েছে, পানি ফিল্টারিং সিস্টেমের যে প্রক্রিয়াগুলো রয়েছে, এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি চৌবাচ্চাতেই কিন্তু দেখা গেছে যে কোনোটাই শ্যাওলা ভাসছে, কোনোটিতে আবার কিন্তু 1 থেকে 1.5 ফিট পুরো যে শ্যাওলার স্তর সেটি কিন্তু পড়ে রয়েছে। এবং এখানে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ এখানে রাজশাহী রুয়েটের যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে পানি পরিশোধনের যে ধাপগুলো রয়েছে, যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে অনুসরণ করা হতো তাহলে এইভাবে শ্যাওলা জমার কথা না। এবং এই শ্যাওলাযুক্ত পানি যখন এই পাইপলাইনের মাধ্যমে নগরবাসীর কাছে আসছে, সেটি কিন্তু স্বাস্থ্যসম্মত না। অর্থাৎ স্বাস্থ্যের জন্য নগরবাসী যেই পানিটি কিনে খাচ্ছে সেটি কিন্তু জানে না তারা আদৌ কি কিনে খাচ্ছে। এবং এর আগেও কিন্তু ওয়াসার পানি নিয়ে সংশয়, অর্থাৎ
ওয়াসার পানি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছিল গণস্বাস্থ্য অধিদপ্তর, এবং তারা কিন্তু এখানে বেশ কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু উপস্থিতি পেয়েছিল। তবে এখন পর্যন্ত ওয়াসার পানি, এটা ওয়াসার কর্তৃপক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটি স্বাস্থ্যসম্মত, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কিন্তু স্বাস্থ্যসম্মত নয়, কারণ যে প্রক্রিয়ায় এটি হচ্ছে, এবং তারা বলছেন বারবার যে ফিল্টারিং সিস্টেমের দুর্বলতার কারণেই কিন্তু এই ধরনের যে শ্যাওলার আস্তরণ পড়ে থাকে বা শ্যাওলা জমে থাকে, এটি কিন্তু হয়ে থাকে। তাছাড়া নিয়মিত যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তাহলে কিন্তু এই ধরনের অবস্থা হওয়ার কথা ছিল না। এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের জনবল স্বল্পতার কারণে তারা নিয়মিত পরিষ্কার করতে পারেন না। এখানে যারা কর্মচারী রয়েছেন তাদের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে এখানে যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন ওয়াসার, তিনি বারবার দাবি করছেন যে তারা যে পানিটি সরবরাহ করে থাকেন সেটি তাদের সব ধরনের কোয়ালিটি মেনটেন করে এটি করা হয়ে থাকে। তবে বাস্তবতা হচ্ছে যারা এই সুবিধা ভোগ করি, অর্থাৎ নগরবাসী যে বলছে, অর্থাৎ আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, দেখেছি, এবং সেখানকার নগরবাসীরা বলছেন যে ওয়াসার যে সরবরাহিত পানি সেটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকছে, ঘোলা আসছে, কখনো শ্যাওলা আসছে, অর্থাৎ পানের অযোগ্য, এবং ব্যবহারের ক্ষেত্রেও তারা অনেকটা বিপাকে পড়ছেন, এবং বলছেন যে যারা ছোট বাচ্চাদের গোসল দিতে গেলে বা ব্যবহার করতে গেলে গায়ে র্যাশ হচ্ছে এবং অস্বাস্থ্যকর। এক কথায় যদি বলতে চাই তাহলে ওয়াসার পানি অস্বাস্থ্যকর বলেই কিন্তু বলছেন নগরবাসী। কিন্তু এখানে আবার দেখা গেছে যে ওয়াসা গেল বছর যে পানির দামটি ছিল 2 টাকা 27 পয়সা, সেটি করেছে 6 টাকা 81 পয়সা প্রতি 1000 লিটার পানির দাম মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ যে দাম ছিল সেটি কিন্তু 3 গুণ দাম বৃদ্ধি করেছে ওয়াসা। একদিকে দাম বৃদ্ধি করেছে, অন্যদিকে ওয়াসার যে ধরনের সেবা প্রদান করার কথা কিন্তু সে ধরনের কিন্তু সেবা কিন্তু পাচ্ছে না নগরবাসী, যার ফলে এইদিকে এই বিষয়টা নিয়ে আমরা স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন যে ওয়াসার যে ধরনের দায়িত্ব পালন করার কথা সেটি কিন্তু তারা করতে পারছে না, এবং নানা সীমাবদ্ধতার কারণেই তারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বারবার কিন্তু একটি কথা হচ্ছে যে ওয়াসা যে দাম বৃদ্ধি করলো কিন্তু সেবার মানটি কোথায়? সেবার মান বাড়ার থেকে ক্রমান্বয়ে কিন্তু নিচের দিকে নামছে, যার ফলে এখানে একটি কথা আসছে যে ওয়াসা কর্তৃপক্ষ বারবার বলছে যে তাদের পানির মান ভালো, কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন, এবং দেখা গেছে পানির মান ভালো হওয়ার থেকে বরঞ্চ আরো নিচের দিকেই নামছে ওয়াসার পানির মান। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। দুর্ঘটনায় তেজগাঁও মগবাজার ফ্লাইওভারের একটি লেন 6 ঘন্টা বন্ধ থাকার পর সকালে শুরু হয়েছে যান চলাচল। রাত 11:30 থেকে ভোর 5:30 পর্যন্ত বন্ধ রাখা হয় ফ্লাইওভারের মহাখালীমুখী লেনটি। এর আগে রাত 11:30টার দিকে ফ্লাইওভারের ওপর 3টি গাড়ির সংঘর্ষ হয়, এতে আহত হয় অন্তত 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানান সড়কে যানজটের কারণে ফ্লাইওভার থেকে নামার পথে একটি প্রাইভেট কার ও 2টি কাভার্ড ভ্যান থেমেছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এর ফলে সামনে থাকা 3টি গাড়ির পরপর সংঘর্ষ হয়। এ সময় 2 গাড়ির চালক ও হেলপার আহত হয়। পুলিশ জানায় শুরুতে দুর্ঘটনা কবলিত 2টি গাড়িকে রেকার দিয়ে ফ্লাইওভার থেকে সরানো গেলেও সিমেন্ট বোঝাই ট্রাকটি সরানো সম্ভব হয়নি। পরে শ্রমিক দিয়ে সব মাল নামিয়ে ট্রাকটিকে ফ্লাইওভার থেকে সরানো হয়। এই গাড়িটা পিছনে যে সিমেন্ট বোঝায় গাড়িটা, এই গাড়িটা অতিরিক্ত স্পিডে আইসা ওই গাড়িটার পিছনে মারিয়া দিছে, 3টা গাড়ি একসাথে মারিয়া দিছে। গাড়ি হলো 3 টনে মাল ভরছে 20 টন, 400 বস্তা সিমেন্ট আছে এই গাড়িতে, 400 বস্তা। একমাত্র ওভারলোডের জন্য এই দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রামের কর্ণফুলী নদী তীর ও আশপাশের অবৈধভাবে দখল হওয়া অন্তত 4 একর ভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে উদ্ধার করা হয়েছে বেশ কিছু জায়গা। এসব জায়গা যাতে পুনরায় দখল না হয় সে ব্যাপারে শক্ত অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। 2019 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে জেলা প্রশাসন। এ সময় দখল হয়ে যাওয়া বেশ কিছু জমি উদ্ধারও করে তারা। পরবর্তীতে করোনা মহামারী সহ নানা কারণে বন্ধ হয়ে যায় সেই উদ্ধার অভিযান। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার আবারও উচ্ছেদে নামে প্রশাসন। সদরঘাটের ঝুট র্যালি ঘাট, বাংলাবাজার ঘাট, আনুমাজির ঘাট সহ বেশ কিছু এলাকায় অভিযান চালান তারা। আমরা সরেজমিনে আজকে এসে দেখলাম যে সে সকল জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করেছে। আপনারা দেখবেন যে ঝুপড়িঘর তৈরি করেছে বা দখল করেছে। আপনারাও দেখবেন যে এখানে আবার অনেকে ইবাদতখানা তৈরি করেছে। আমরা তাদেরকে বলে দিয়েছি যে নিজ দায়িত্বে ইবাদতখানাটা সরিয়ে নিতে, এবং আমরা তাদেরকে অবশ্যই অন্য জায়গায় পুনর্বাসন করার চেষ্টা করব। প্রথম দিনের অভিযানে বেশ কিছু জায়গা উদ্ধারও করা হয়।
চট্টগ্রামে খুবই আপনারা জানেন যে চমৎকার অর্থনৈতিক জোন এবং প্রাকৃতিক পরিবেশও অসাধারণ। তো সেক্ষেত্রে নদীর এই পার্শ্ববর্তী জায়গাটা যদি আসলে উদ্ধার করা যায় এবং এই জায়গাটা আসলে চট্টগ্রাম মানুষের জন্যই চমৎকার একটি বিউটিফুল একটা প্লেস হিসেবে দাঁড়িয়ে যাবে। এসব জায়গা যাতে পুনরায় দখল না হয় সে ব্যাপারে শক্ত অবস্থানের কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা নদীরকে সংকোচন করা হয়েছে। তো সেটাতে যারা জড়িত আছেন আমাদের যে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কোনো কার্পণ্য করব না। অবৈধ হিসেবে চিহ্নিত হওয়া এসব স্থাপনা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংশোধন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিক্ষার্থী। প্রথমে বৃত্তি পেলেও সংশোধিত ফলে অনেকে পায়নি। এতে শিশুদের মনের ওপর বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে 1 সপ্তাহের মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর। গত মঙ্গলবার দুপুরে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায় 33,000 এবং সাধারণ কোটায় পায় 49,383 শিক্ষার্থী। পরীক্ষার সময়ও বিষয় কম থাকায় ফল প্রকাশের কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটির কারণে স্থগিত করে মন্ত্রণালয়। এরপর বুধবার রাতে সংশোধন করে আবার ফল প্রকাশ করা হয়। প্রথমবার বৃত্তি পেয়েছে এরকম অনেক শিক্ষার্থী নতুন ফলে বৃত্তি পায়নি। সেখানে আগের তালিকার অনেকেরই নাম নেই, কিন্তু ওই সকল শিশুরা, তাদের পরিবার খুবই বিষণ্ণ এবং অনেক শিক্ষার্থীরা কান্নাকাটিও করতেছে এবং মানসিকভাবে তারা ভেঙে পড়েছে। তাই এই ভুলের দায় কে নেবে? চরম গাফিলতির কারণে এই বৃত্তি পরীক্ষার ফল নিয়ে গরমিল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা গবেষকরা। অবহেলা করা হয়েছে, কম গুরুত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে যে অবহেলা, সেই অবহেলা করা হয়েছে। আমি মনে করি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা উচিত এবং যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হয় এই ধরনের ভুল কিন্তু আবার হতে থাকে। এদিকে মন্ত্রণালয় থেকে জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারিগরি দলের ভুলে এই ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে বদলি সহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমি তো এই বিষয়ে আমরা ঘোষণা দেওয়ার পরে যখন জানতে পারলাম যে আমাদের কারিগরি কিছুটা দুর্বলতা আছে ইত্যাদি ইত্যাদি, যারা এর সাথে জড়িত, কেন এরকম ঘটনা ঘটলো, দ্রুত এটা তদন্ত করে তাদের বদলি করে বিভাগীয় মামলা করার জন্য। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ করছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে। অভয়াশ্রম থেকে শুরু করে প্রাকৃতিক বন সবখানেই ঝুঁকিতে পড়ছে প্রাণবৈচিত্র্য। এর একটি বড় কারণ অবাধ পর্যটন। বন বিভাগের অভিযোগ, পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ থাকলেও প্রাণী রক্ষায় নেই শক্ত নজরদারি। লাওয়াছড়া বনে ট্রেনের ধাক্কায় আহত মায়া হরিণ জবাই করে নিয়ে যাচ্ছে রেলকর্মীরা। বনে ট্রেনের গতিসীমা 20 কিলোমিটার হলেও তা মানা হচ্ছে না। বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ হলেও নেই নজরদারি। সুন্দরবনে খাবার ও মিঠা পানির সংকটে লোকালয়ে ঢুকছে বাঘ, থামছে না মানুষের সঙ্গে সংঘর্ষ। ভালো নেই সংরক্ষিত এলাকা কক্সবাজার, সোনাদিয়া, সেন্ট মার্টিনের প্রাণীরাও। পরিযায়ী পাখি আর কচ্ছপ প্রজনন কেন্দ্রে বাড়ছে পর্যটকের ভিড়। দিন রাত ধরে চলছে উন্মাদনা। সুন্দরবন ও পার্বত্য এলাকা সহ সারা দেশে 24টি বন্যপ্রাণী অভয়ারণ্য, 19টি জাতীয় উদ্যান ও সামুদ্রিক রক্ষিত এলাকা 2টি। এর প্রায় সবগুলোই আবার পর্যটন এলাকা। সেখানে অবাধ চলাচলে ঝুঁকিতে জীববৈচিত্র্য। ঘোষণার পরে একটা ইসিএ কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই ব্যবস্থাটা কিন্তু বাংলাদেশে দেখছে না। ইকো ট্যুরিজম এগুলো আমি বলবো না, এগুলো বলবো যে পিকনিক স্পট, মানুষের পিকনিকে যাওয়া বিনোদন স্পট বললে মনে হয় ভালো হয়, কারণ বিনোদনের প্রতি গুরুত্ব বেশি মানুষের। প্লাস্টিক থেকে শুরু করে যা যাবতীয় দিয়ে ওখানে ভরাই ফেলতেছে, ওই জায়গাগুলো আরো দূষণ করে ফেলছে এবং বন্যপ্রাণী তো দূরের কথা, ওখানে মানুষ থাকারও অযোগ্য হয়ে যাচ্ছে। বন বিভাগের অভিযোগ, পর্যটকের নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ, তবে জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনিক নজরদারি নেই। সময় এসেছে যে এটাও ভাবার যে ট্যুরিস্টদের নিরাপত্তার পাশাপাশি ট্যুরিস্ট যে প্লেসটা, যে ট্যুরিজম, ইকো ট্যুরিজম যে জায়গাটা, সেটারও একটু নিরাপত্তা কিন্তু তারা
ইয়ে করতে পারে, অবদান রাখতে পারে। যেই লাল কাঁকড়াটা আমি দেখতে পেয়েছি, আমার বাচ্চাকে যদি সেটি না দেখাতে পারি, সেটি কিন্তু আমাদের জন্যই দুর্ভাগ্যজনক হবে। দেশের স্পর্শকাতর এসব বনাঞ্চলে জীববৈচিত্র্য টিকে থাকবে না ঘটবে অবাধ পর্যটনের বিকাশ, এই নিয়ে এখন উঠেছে প্রশ্ন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের সময় হলো আরেকটি বিরতি, এরপরে ফিরে এসে আরো যা দেখবেন। জাল সনদে বিমানে পাইলট নিয়োগের প্রমাণ মিললে ব্যবস্থা, জানালেন প্রতিমন্ত্রী। ধীরে ধীরে সচল হবে বন্ধ বিমানবন্দর। খুঁজি, দেখি, শিখি দেশের 1 নম্বর নেটওয়ার্কে এখনই গ্রামীণফোন। মার্চ 1992 বায়তুল মোকাররমে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জনসভায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, বাংলার মাটিতে গোলাম আজম সহ 71-এর ঘাতক দালালদের বিচার হবে। 3 মার্চ 2014 মিয়ানমারের নেপিদোতে রাষ্ট্রপতি থেই সেইন ও স্টেট কাউন্সিলর অং সান সুচির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। 3 মার্চ 2018 খুলনার জনসভায় শেখ হাসিনা বলেন, ভোলায় গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস পাইপলাইনে করে বরিশাল ও খুলনায় দেয়া হবে। শেখ হাসিনার ঘোষণার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2020 সালের 4 সেপ্টেম্বর খুলনায় পাইপলাইনে গ্যাস পৌঁছায়। 3 মার্চ 2022 বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2041 সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কাজে বিজ্ঞানীদেরকেও সম্পৃক্ত হতে হবে। সব ক্ষেত্রেই গবেষণা হচ্ছে একমাত্র পথ। গবেষণার মধ্য দিয়েই আমরা সমাজকে গড়ে তুলতে পারি। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। যাচ্ছি পরের খবরগুলোতে। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনায় নিহতদের 4 জনের মরদেহ বৃহস্পতিবার রাতে ফেনীতে পৌঁছেছে। এর আগে বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ দেশে আনা হয়। সকালে জানাজা শেষে ফেনীতে নিজ নিজ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। 24 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ 6 বাংলাদেশি নিহত হন। নিহতদের সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন উপজেলায়। সনদপত্র জালিয়াতি করে বিমানে পাইলট নিয়োগের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্মার্ট এভিয়েশন বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এর আগে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, বন্ধ থাকা বিমানবন্দর ধীরে ধীরে সচল করা হবে। দেশে 30টি বিমানবন্দরের অবকাঠামো থাকলেও বর্তমানে সচল আছে মাত্র 8টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর লাভজনক হলেও বাকি 5টিতেই লোকসান গুনছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার স্মার্ট এভিয়েশন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান জানান, যাত্রীদের চাহিদা বিবেচনায় বন্ধ থাকা বিমানবন্দর চালুর পরিকল্পনা করছে সরকার। এছাড়া কক্সবাজার সহ বেশ কয়েকটি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজও চলছে। এয়ারপোর্টগুলো রিভাইভ করার ব্যাপারটা দেখতে হবে যে চাহিদার উপরে। আমরা যে জায়গায় যেমন ঈশ্বরদীতে এখন একটা চাহিদা আমরা ফিল করতেছি, তো এরকম একটা বিমানবন্দর চালু অবশ্যই আমরা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে করবে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা করব, কিন্তু করার আগে দেখতে হবে যে আমরা
একটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই, বাংলাদেশের শুধুমাত্র 3টা বিমানবন্দরই কিন্তু লাভজনক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী জানান, সার্টিফিকেট জালিয়াতি করে কেউ বিমানে পাইলট হিসেবে নিয়োগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমিটি হবে, যেহেতু আমরা জেনেছি এটা আপনাদের মাধ্যমে, এটা তদন্ত কমিটি হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু কাউকে ছাড়ি নাই, আপনারা সমস্যাগুলো তুলে ধরেন, পরবর্তীকালে যে ফলো আপটা অনেক, কিন্তু আমাদের বিমানের সিভিল এভিয়েশনের যার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে বিভিন্ন সময়ে প্রত্যেকটাই আমরা তদন্ত কমিটি করেছি, চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে। এদিকে অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান জানান, হেলিকপ্টার নীতিমালা তৈরির কাজ প্রায় চূড়ান্ত, আর হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও চলছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে যেমনটি জানিয়েছি, দক্ষিণ আফ্রিকার সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ বৃহস্পতিবার রাতে ফেনীতে পৌঁছেছে। এই বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, নিহতদের মরদেহ কখন দাফন করা হবে, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। আপনি জানেন যে গত 24 ফেব্রুয়ারি আফ্রিকাতে যে সড়ক দুর্ঘটনা 5 জন নিহত, তার মধ্যে একজনের নাম হচ্ছে রাজু আহমেদ। আমি এখন আছি হচ্ছে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের যে রাজু আহমেদ যিনি আফ্রিকাতে মারা গেছেন তার বাড়িতে। এই মুহূর্তে তাদের বাড়িতে লাশ গত রাত 2:30টার দিকে লাশ এসে পৌঁছেছে। এখন তাদের যে লাশ দাফনের যে কার্যক্রম সেটি প্রক্রিয়াধীন রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্বজনদের বাড়িতে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আর তারা এই সকাল 9টার দিকে করিমুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। এর বাইরে জলেশকর ইউনিয়নের দক্ষিণ নিয়াজপুরের যে নিহত তার জানাজা অনুষ্ঠিত হবে নিয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল 10টার দিকে। এর বাইরে সোনাগাজীতে চরমজলিশপুরে যিনি মারা গেছেন তার ছেলেকে আফ্রিকাতে সে দাফন করা হচ্ছে, কারণ সে সেখানে বাসিন্দা এবং তার বাড়িতেও আসলে জানাজার যে প্রক্রিয়া সেটি হয়েছে। অপরজন ইসমাইল হোসেন, তার বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে বিরুলিতে। তার বাড়িতেও আজ সকাল 10:30 নাগাদ সেখানে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করার কথা রয়েছে। সকল প্রক্রিয়া আসলে সম্পূর্ণ হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশ থেকে তারা আফ্রিকাতে পাড়ি জমিয়েছিল তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই যে সড়ক দুর্ঘটনায় তাদের পরিবারের স্বপ্ন আসলে ভেঙে গিয়েছে। আমি এখন যে বাড়িতে রয়েছি, রাজু আহমেদ, তার আসলে বিয়ের যে কার্যক্রম সবগুলো সেটি করার কথা ছিল তাদের। এর বাইরে যে আসলে স্বজনদের এখন অবস্থা খুবই নাজুক, তারা আসলে অনেকেই কথা বলতে পারছেন না। আর তারা বলছেন যে আফ্রিকা থেকে যে লাশগুলো নিয়ে আসা হয়েছে তাদের পারিবারিক খরচে নিয়ে আসা হয়েছে, সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা তাদেরকে করা হয় নাই। তো তারা বলছে যে পরবর্তীতে তাদের যে সরকারের পক্ষ থেকে তাদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে তাদের যে আর্থিক যে খরচগুলো হয়েছে সেগুলো তাদের কিছুটা হলো লাঘব। তারা বলছেন যে তাদের যে রেমিটেন্সের মাধ্যমে এই দেশের আসলে উন্নয়ন কর্মকাণ্ড নিহিত হয়, কিন্তু তারা এখন নিহত হওয়ার পরে তাদের যে লাশ আনার ক্ষেত্রেও তাদের পরিবারের আর্থিক ব্যয় বহন করে তারা তাদের লাশগুলো দেশে নিয়ে আসছেন। এই বিষয়দের আর্থিক সহায়তার ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর সাথে যোগাযোগ করার পরে যদি তাদের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা করা হয় সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর যে এখানকার যে জনপ্রতিনিধি রয়েছেন তারাও তাদের বাড়িতে আসলে এসছেন, পরিবারের স্বজনে দেখে গেছেন। তারা বলছেন যে ভবিষ্যতে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় তারা সেটি করবেন। এ ছিল আমার কাছে ফেনীতে আফ্রিকায় নিহত যে স্বজনদের বাড়ির সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে নেই পার্কিং এর পর্যাপ্ত জায়গা, এতে বাধ্য হয়েই সড়কে রাখতে হচ্ছে বাস। আর চুয়াডাঙ্গায় টার্মিনাল না থাকায় সড়ক জুড়ে রাখা হচ্ছে ট্রাক। এতে বাড়ছে যানজট, ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও শহরবাসীকে। টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে জায়গার অভাবে রাস্তায় রাখা হচ্ছে বাস, এমনকি টার্মিনালটিতে যাত্রী বসার নেই জায়গা।
নেই কোনো শৌচাগারও। এতে ভোগান্তি পোহাতে হয় নারী ও বয়স্ক যাত্রীদের। গাড়ি বেশি হয়ে গেছে কিন্তু জায়গা নেই, জায়গাটা খুব ছোট হয়েছে। বাস স্ট্যান্ড তো আসলেই বসার জায়গা, ইভেন ভালো ওয়াশরুম মেয়েদের জন্য অবশ্যই দরকার আছে। বড় থেকে ভালো একটা টার্মিনাল চাই, যাতে থাকা খাওয়ার ব্যবস্থা থাকে। 150 বাসের জন্য টার্মিনালটি নির্মিত হলেও গাড়ির সংখ্যা বেড়ে হয়েছে 800, যে কারণে এমন পরিস্থিতি বলছেন মালিক সমিতির নেতারা। বাস টার্মিনালে যে পরিমাণ যাত্রী আসে, সেখানে আগে আসতো রিক্সা, এখন অটো আসে, সিএনজি আসে এবং বিভিন্ন যানবাহন আসে। সেই অনুযায়ী যে পরিমাণ জায়গার প্রয়োজন, সেই পরিমাণ জায়গা আমাদের নাই। নতুন টার্মিনাল করার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটি নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা এবং বাস স্ট্যান্ডের কাজটি কতটুকু এগিয়েছে, এটি যেন নাগরিকের ব্যবহার উপযোগী হয়, সেই ব্যবস্থা আমি নেব। এদিকে চুয়াডাঙ্গায় ট্রাক টার্মিনাল না থাকায় এসব পরিবহন রাখা হচ্ছে রাস্তার পাশে। এতে সড়ক দখলে থাকায় দুর্ভোগের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। ট্রাকগুলো এখানে দাঁড়ায় থাকে। এই যে এত গাড়ি রয়েছে, খুব অসুবিধে, পেছন দিয়ে বড় গাড়ি এসে ধাক্কা দেয় কিনা ভয়তে চলতে হয়। এর নির্ধারিত টার্মিনাল আছে, কিন্তু টার্মিনাল এখনো রানিং হয় না, সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। টার্মিনাল তৈরির জন্য জায়গা থাকলেও বরাদ্দ না পাওয়ায় নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পৌর মেয়র। আমাদের অল্প আয়ের পৌরসভা, আমরা স্কিম দিয়েছি যে ট্রাক টার্মিনাল যাতে ওখানে হয়। এই ট্রাক টার্মিনাল হলে শহরের যানজটটা কমে যাবে। ভোগান্তি কমাতেই শিগগিরই টার্মিনাল তৈরির কাজ শুরুর আহ্বান যাত্রী, চালক ও পথচারীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, নতুন বাস টার্মিনালের ধারণ ক্ষমতা কম দেখা যাচ্ছে। বাস টার্মিনালটি তৈরির সময় কিভাবে এর পরিকল্পনা করা হয়েছিল, কর্তৃপক্ষের বক্তব্য কি? এই বাস স্ট্যান্ডটি স্থাপিত হচ্ছে 1980 সালে, অর্থাৎ এখন থেকে প্রায় 42 বছর আগে বা 43 বছর আগে এই বাস স্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছিল। তখন জেলার যে পরিমাণ লোক সংখ্যা ছিল তার উপর বিবেচনা করেই শহরের একটু বাইরে ছিল তখন এখানে 150 বাসের জন্য এই বাস স্ট্যান্ডটি স্থাপন করা হয়। কিন্তু এখন কালের পরিক্রমায় এইটা এখন শহরের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এবং বাসের সংখ্যা হয়েছে 800, যে কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে এখানে যে বাসগুলি ছিল সেগুলি দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আমি যদি এই পাশটাতে দেখাই, এখনো কিন্তু রাস্তার উপরে অনেক বাস অবস্থান করছে, যেগুলি গত রাতে এসে এখানে রয়েছে। আর এর বাইরে যে সমস্যাটি হচ্ছে, অর্থাৎ এই পুরো বাস স্ট্যান্ড এরিয়াতে কিন্তু একটি গণ শৌচাগার নেই, সেটা যাত্রীদের জন্যই হোক বা চালকদের জন্য হোক, কারোর জন্য কিন্তু কোনো শৌচাগার নেই। অর্থাৎ তারা কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে ভীষণ সমস্যায় পড়তে হয়, বিশেষ করে নারী ও বৃদ্ধ যাত্রীদের। এর বাইরে যেটা রয়েছে, এই পুরো বাস স্ট্যান্ডের কিন্তু পরিবহন শ্রমিক যারা রয়েছে তাদের জন্য কোনো নির্দিষ্ট বসার জায়গা নেই। অর্থাৎ তারা যখনই আসুক এখানে তাদের জন্য বসার জায়গা থাকে না। এবং আমি যখন প্রতিবেদনটি তৈরি করেছিলাম, একদিন রাতে এসেছিলাম, আরেকদিন দিনে এসেছিলাম। রাত্রি 11:30টার দিকে যখন এসেছিলাম, তখন যে বাসটি ঢাকার মহাখালী থেকে এই বাস স্ট্যান্ডে এসে থেমেছিল, সেই পরিবহন চালক এবং তার যে হেল্পার রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদেরকে সেই সময় আর আশেপাশে থাকার জায়গা নেই, এই বাসের ভিতরে রাত্রি যাপন করতে হবে এবং ভোরবেলা আবারও তাদেরকে এখান থেকে যেতে হবে। এতে হয় কি, তাদের অনেক সময় মনোসংযোগের ব্যাঘাত ঘটে, যে কারণে তারা পরিবহন শ্রমিকরা যেটা বলছে, এসব কারণেও কিন্তু অনেক সময় সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকে। তো এই বিষয়ে কথা বলেছি কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ বলতে বাস, মিনি বাস মালিক সমিতি রয়েছে, টাঙ্গাইল পৌরসভা রয়েছে এবং জেলা প্রশাসক রয়েছে। তাদের সবার সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি যে দ্রুতই একটি নতুন বাস টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন, বিশেষ করে যাত্রী এবং চালক সকলের সুবিধার জন্য। এবং জেলা প্রশাসক মহোদয় যেটি বলেছেন যে খুব দ্রুততম সময়ের মাঝে এই টাঙ্গাইলে একটি আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে, যে বাস স্ট্যান্ডটি নির্মাণ করা হলে আমরা যে দুর্ভোগের কথাগুলি বলছিলাম সেগুলি নিরসন হবে, এমন কথাই কিন্তু টাঙ্গাইলের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। টাঙ্গাইলে বাস ট্রাক টার্মিনাল সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। শিগগিরই চূড়ান্ত হচ্ছে পর্যটনের মহাপরিকল্পনা, আর এটি বাস্তবায়ন হলে ঘুরে দাঁড়াবে দেশের পর্যটন খাত, জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ট্রাব আয়োজিত পর্যটন মেলা উদ্বোধন করে তিনি বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হলে অবকাঠামো সুবিধা বাড়াতে হবে।
বিদেশি পর্যটকদের কাছে দেশের পর্যটন শিল্পের সুযোগ সুবিধা তুলে ধরতে প্রতি বছর এই মেলার আয়োজন করে আসছে ট্যুর অপারেটর অফ বাংলাদেশ টোয়াব। এবছরও মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 146টি প্রতিষ্ঠান, যেখানে ট্যুর অপারেটরদের পাশাপাশি রয়েছে হোটেল, মোটেল ও বিমান প্রতিষ্ঠানগুলো। পর্যটকদের আকর্ষণ বাড়াতে মেলা দেওয়া হচ্ছে নানা রকম মূল্য ছাড়, এতে অনেকেরই আগ্রহ বাড়ছে। আমাদের যে মেন কাজটা হয়ে থাকে, আমরা লিজার ট্যুরিজম এবং পাশাপাশি মেডিকেল ট্যুরিজমের আমরা কাজ করে থাকি। নরমালি এখানে যে ট্যুর প্যাকেজ আছে, গ্লোবাল স্টাডি, যারা স্টুডেন্ট আছে তাদের সেবা প্রদান করছি। ট্রাভেল এজেন্সির জন্য ট্রাভেল সফটওয়্যারটা নিয়ে আসছি, যারা হচ্ছে রিক্রুটিং এজেন্সি বিজনেস করে তাদের জন্য রিক্রুটিং ম্যানেজমেন্ট, প্লাস যারা হচ্ছে হজ ওমরা নিয়ে কাজ করছে শুধুমাত্র তাদের জন্য হজ ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আছে। যাওয়ার যেটা প্যাকেজ প্রোগ্রামও আছে, যদি আমাদের সাথে প্যাকেজে কন্ট্যাক্ট করে আমরা ঢাকা থেকে কিভাবে যাবে প্যাকেজ প্রোগ্রামও করে দিয়ে, আবার ইন্ডিভিজুয়াল যারা ফ্যামিলি যেতে চায় আর সেভাবেও প্রোগ্রাম করে থাকি। মেলার উদ্বোধন করে পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, মহাপরিকল্পনা চূড়ান্ত হলে বিকশিত হবে দেশের পর্যটন শিল্প। সেই সঙ্গে দেশি বিদেশি পর্যটকদের জন্য অবকাঠামো সুবিধা তৈরির তাগিদ দেন তিনি। আমাদের দেশের পর্যটনকে এগিয়ে নিতে আমরা অনেক উদ্যোগ পরিকল্পনা নিয়েছি, সে অনুযায়ী আমাদের কাজ চলছে। পর্যটন বিষয়ে এমন মেলা পর্যটন খাতে অনেক বড় ভূমিকা রাখে সবসময়। আমরা আশা করছি পর্যটকরা এমন মেলার মাধ্যমে উপকৃত হবেন। 3 দিনের এই পর্যটন মেলা শেষ হবে শনিবার, চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের সময় হলো আরেকটি বিরতি, এরপরে ফিরে এসে আরো যা দেখবেন। রুশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়, ইউক্রেন যুদ্ধ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি G20 দেশগুলো। এমনে যে কি দেখাই শিখি, ওরে দেখা দেখা শিখি, খুঁজি দেখি শিখি দেশের 1 নম্বর নেটওয়ার্কে এখনই। মার্চ 1992 বায়তুল মোকাররমে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জনসভায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, বাংলার মাটিতে গোলাম আজম সহ 71-এর ঘাতক দালালদের বিচার হবে। 3 মার্চ 2014 মিয়ানমারের নেপিদোতে রাষ্ট্রপতি থেই সেইন ও স্টেট কাউন্সিলর অং সাং সুচির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। 3 মার্চ 2018 খুলনার জনসভায় শেখ হাসিনা বলেন, ভোলায় গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস পাইপলাইনে করে বরিশাল ও খুলনায় দেয়া হবে। শেখ হাসিনার ঘোষণার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2020 সালের 4 সেপ্টেম্বর খুলনায় পাইপলাইনে গ্যাস পৌঁছায়। 3 মার্চ 2022 বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2041 সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কাজে বিজ্ঞানীদেরকেও সম্পৃক্ত হতে হবে। সব ক্ষেত্রেই গবেষণা হচ্ছে একমাত্র পথ। গবেষণার মধ্য দিয়েই আমরা সমাজকে গড়ে তুলতে পারি। বিরতির পর স্বাগত সংবাদে যাচ্ছি পরের অংশে। স্টিকি থিনার, কাঠ গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। ভারতের নয়াদিল্লিতে এবারে G20 সম্মেলনের শেষ দিনেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সদস্য দেশগুলো। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হলেও যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে দেশগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সরাসরি বৈঠকে বসলেন রুশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো G20 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারে যৌথ বিবৃতি দিতে চাইলেও রাশিয়ার আপত্তিতে চীনের সমর্থন দেয় তা ব্যর্থ হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ থাকায় কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ভারতের সম্পর্ক নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠকের কথা জানান জয়শঙ্কর। এদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ইউক্রেন নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরুর 1 বছর পর আমরা একসাথে বৈঠকে বসেছি। আমি জোর দিয়ে বলছি, এই যুদ্ধের ফলে প্রচুর মানবিক দুর্ভোগ সৃষ্টি করছে, একই সাথে বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলছে। বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন রাশিয়ার সঙ্গে সংঘাত অব্যাহত রাখতে ইউক্রেনকে পশ্চিমা বিশ্ব উস্কানি দিয়ে যাচ্ছে। Многократно публично говорили, что никогда не отказываемся от серьезных. দুর্ভাগ্যবশত এবারের সম্মেলনে সংকট মোকাবেলায় বৈশ্বিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে। এর আগেও G20 সম্মেলনে পশ্চিমারা ইউক্রেনে আমাদের সামরিক অভিযানের মিথ্যা একটি চিত্র তুলে ধরতে চেয়েছিল। বারবার আমাদের আলোচনায় বসার আহ্বান জানানো হলেও ইউক্রেনকে বলছে না। এর আগে G20 অর্থমন্ত্রীদের সম্মেলনেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে আসেনি কোনো যৌথ বিবৃতি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। এই ম্যাচের জন্য টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন শামীম পাটোয়ারি। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ উতরে যেতে ব্যাটিংয়ে উন্নতি চাই স্বাগতিকদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12টায়। শেষ 4 ওয়ানডের প্রতিটিতেই ব্যাটিং ধস নেমেছে, কখনো শুরুতে, মাঝে কিংবা শেষ ভাগে। ইংল্যান্ডের সাথে পুরো 50 ওভারই খেলতে পারেনি বাংলাদেশ। বোর্ডে 209 রান নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের কি করে হারানো যায়? মিরপুরের কন্ডিশন আর বোলারদের কল্যাণে ছোট পুঁজি নিয়েও ইংলিশ বধের সুযোগ তৈরি হয়েছিল ঠিকই। মালানকে থামানো গেলে ম্যাচ তো জিতেই যেত বাংলাদেশ। গত 4 ওয়ানডের দুটিতে 200-র নিচে স্কোর, 250 পার হয়েছে একবার। এমন ব্যাটিংয়ের পর চিন্তা শুধুই বাড়ছে। ইংল্যান্ডের বিশ্বসেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে অ্যাপ্রোচে পরিবর্তন না এলে সিরিজ খোয়াতে হবে। সমতায় ফেরার মিশনে তামিম লিটনের ভালো শুরু আর মিডল অর্ডারে মুশফিক সাকিবের বাড়তি দায়িত্ব নেওয়া জরুরি। এমন না যে আমাদের ব্যাটসম্যানরা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে যদি আপনি খেয়াল করে দেখেন, অবশ্যই এরকম অনেক ভালো ইনিংস আছে এবং যে ইনিংসগুলো আমাদের ম্যাচ জিততে অনেক হেল্প করেছে। আশা করব যে সামনে এরকম যেই ইনিংস খেলবে বড়, সে চেষ্টা করবে যে ইনিংসটা বড় করার। ইংলিশদেরও ব্যাটিং নিয়ে নির্ভর থাকার উপায় নেই, কারণ মালান ছাড়া বাকিরা ছিলেন ব্যর্থ। পেস ও স্পিন আক্রমণের ভারসাম্য মিরপুরের কন্ডিশনে ভালো করার রসদ বাটলারদের। এখানকার কন্ডিশন ভিন্ন, উইকেট বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ। খুব হাই স্কোরিং রান এখানে হবে না, কয়েকটি উইকেট পড়ে গেলেও ঘাবড়ে যাবার কিছু নেই। ভালো কিছু শটই পরিস্থিতি বদলে দিতে পারে, ম্যাচে ফিরিয়ে আনতে পারে। পেস অ্যাটাকে হাসান মাহমুদ, এবাদতের মতো অপশন আছে। তারপরও অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব তামিমের শীতল সম্পর্ক নিয়ে আলোচনা থামছেই না। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারে 2 সিনিয়র টাইগারের সম্পর্কে টানাপোড়েন কোথাও একটা প্রশ্নবোধক হয়ে রয়েছে। বিসিবি সভাপতি আবারও জানালেন, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। ব্যক্তিগত সম্পর্কের প্রভাব মাঠের খেলায় পড়বে না, বিসিবি সভাপতিকে এমনটাই আশ্বস্ত করেছিলেন টাইগারদের 2 সেরা তারকা সাকিব তামিম। আবারও কোচ হাথুরুকে নিয়ে 2 তারকার সাথে আলাপ করেছেন বিসিবি সভাপতি। এবার স্পষ্ট জানালেন, সাকিব তামিমের সম্পর্ক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটার শেষ চান তিনি। আমি যেদিন নাকি সেকেন্ডে আসলাম এখানে ওদের সাথে বসতে, আমি শুধু তামিম আর সাকিবের সাথে বসেছিলাম অনেকক্ষণ, অ্যান্ড দ্য কোচ। তখনও তারা কথা বলছে। সো আমি দেখেছি তখন তারা, তামিম একটা প্রশ্ন করেছিল যে কি একটা, মানে ও কি মনে করে, অ্যান্ড হি আনসার্ড। সো ফাইন, কালকে মাঠেও দেখেছি। কাজে এই জিনিসটা আমি মনে করি এখানেই শেষ করে দেওয়া উচিত। এটাকে খামাখা ঘোলাটে করে জোর করে আবার একটা ঝামেলা বাঁধানোর দরকার নেই। সিন্স ইট ইজ ফাইন। প্রথম ওয়ানডেতে সাকিব 5-এ নামায় সমালোচনা করেছেন অনেকে, তবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে কথা বলতে রাজি নন নাজমুল হাসান। শান্ত যদি আগে আউট হয়ে যেত তাহলে ডেফিনেটলি আগে নেমে যেত।
4-এও নেমে যেত। মানে এইটা কেন করছে, কে করছে, ওই পরিস্থিতিটা কি বুঝছে ওরা ড্রেসিং রুমে বসে, তখন কিন্তু আমাদের সাথে কোনো কমিউনিকেশন থাকে না। একটা জিনিস আমি জানি, নিশ্চিতভাবে বলতে পারি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাটিং করতে চায়, কোনো ক্যাপ্টেন, কোনো কোচ সেটা না করবে না। কাজে এটা যে ওর অসম্মতি হয়েছে বা এটার জন্য যে ও মনক্ষুণ্ণ, এটা ভাবার কোনো কারণই নেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের। দ্বিতীয় ওয়ানডে জয়ে সমতায় ফিরবে বাংলাদেশ, বিশ্বাস বিসিবি সভাপতি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।